আচ্ছা ভাবুন তো, আপনি যে খেলাটা দেখে এত উৎসাহিত হচ্ছেন, এত চিৎকার করছেন, সেই খেলাটা যদি আগের থেকে স্ক্রিপ্টেড হয়। accused of match fixing. थी कि आप सीबीआई की रिपोर्ट अगर देखें तो उनको नहीं क्लीन चिट मिली गई है। Somebody spoiled my life. ইন্ডিয়ান ক্রিকেট টিমের একজন এমন ক্যাপ্টেন যে ইন্ডিয়াকে 3টি ওয়ার্ল্ড সিরিজে লিড করেছিল, তিনি হঠাৎ একদিন বিসিসিআই এর তরফ থেকে ব্যান হয়ে যায়। কারণটা ছিল ম্যাচ ফিক্সিং। তার সাথে সাথে আরো কিছু প্লেয়ারকে বিসিসিআই এর তরফ থেকে ব্যান করা হয়েছিল। Accused of match fixing. समझता हूँ ये बहुत घटिया और थर्ड क्लास स्टेटमेंट है। 27 নভেম্বর 2000 সন অজয় জাদেজা, মোহাম্মদ আজহারউদ্দিন, মনোজ প্রভাকর আর একজন অজয় শর্মা, এদের চারজনকে সিবিআই দ্বারা ম্যাচ ফিক্সিং এর দোষী বলে ঘোষণা করা হয়। এরকম ঘটনা ভারতীয় ক্রিকেটে প্রথমবার ছিল, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটে এটা এর আগেই শুরু হয়। কিন্তু এটা হলো কিভাবে, আসুন জানা যাক। 1 সেপ্টেম্বর 1994 অস্ট্রেলিয়ার টিম পাকিস্তান আসে সিরিজ খেলার জন্য। ওই সময় পাকিস্তান ক্যাপ্টেন সালিম মালিক অস্ট্রেলিয়ান বোলার শেম ওয়ানের হোটেল রুমে গিয়ে দেখা করেন। সেখানে পাকিস্তান ক্যাপ্টেন $276,000 দিয়ে বলেন যে পাকিস্তান যদি তাদের নিজের দেশে ম্যাচ হারে তাহলে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে। $200,000 cash. You just bowl wide of off stump. Don't try and get us out. We'll let the ball go. Match will be a draw. What the fuck? টেস্ট সিরিজটি শেষ হওয়ার আগে শেম ওয়ান এই পুরো ঘটনাটা তাদের কোচ এবং ম্যানেজমেন্টকে জানিয়ে দেয়। এর ফলে গোটা ক্রিকেট ওয়ার্ল্ডে একটা আলাদাই বম্ব ব্লাস্ট হয়। তখন আইসিসি সালিম মালিককে ব্যান করে দেয়। 1994-এ 3 বছর পর 1997-এ আবার ম্যাচ ফিক্সিং এর কথা শোনা যায়। আর এই সবটা হয় ইন্ডিয়ান প্লেয়ার মনোজ প্রভাকরের জন্য, যে পরবর্তীকালে আইসিসির তরফ থেকে ব্যান হয়েছিল। 1997-এ মনোজ প্রভাকরের উপরে এলিগেশন দেওয়া হয় যে তিনি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারার জন্য তাকে 25 লাখ টাকা অফার দেওয়া হয়। এমনও শোনা যায় যে তাকে এই অফার করেছিল ভারতীয় লেজেন্ডারি প্লেয়ার কপিল দেব। কিন্তু এই কথাটা যে কতটা সত্য এর উত্তর শুধু মনোজ প্রভাকরই জানে। এরপর ম্যাচ ফিক্সিং নিয়ে অনেক বড় বড় আগুন জ্বলতে শুরু করে। এরই মধ্যে চলে আসে এমন একটি ঘটনা যেটা ম্যাচ ফিক্সিং কে ফাইনাল ফুল স্টপ দিয়ে দেয়। এই সিরিজটি ছিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। ফেব্রুয়ারি 2000 সনে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু হয়। এরই মধ্যে আন্ডারওয়ার্ল্ডের অনেক মাফিয়াই ক্রিকেটের মধ্যে ঢুকে যায়, যেমন দাউদ আব্রাহিম, ছোটা শাকিল। তাই এই কারণে এই ম্যাচ ফিক্সিংটা কোনো ছোট মোটো ম্যাচ ফিক্সিং ছিল না। আসুন এই সিরিজটাকে একটু ফার্স্ট ফরম্যাটে জানা যাক। সাউথ আফ্রিকান টিম ইন্ডিয়াকে তাদের নিজেরই হোম গ্রাউন্ডে হারিয়ে দেয়। ইন্ডিয়াকে তাদের হোম গ্রাউন্ডে হারানো এখনো যেমন মুশকিল, তখনও ততটাই কঠিন ছিল। ট্যুর শেষ হওয়ার পরে এমন শোনা যায় সাউথ আফ্রিকান ক্যাপ্টেন হ্যান্সি কনজে, হার্সেল গ্রিভস এবং হ্যানজি উইলিয়াম তারা সকলেই এই ম্যাচ ফিক্সিং এ ইনভলভ ছিল। এই 3 জন প্লেয়ারকে একটি ডিল দেওয়া হয়, যে ডিলের মধ্যে বলা হয় হার্সেল গ্রিভস 20 রানের থেকে কম রান স্কোর করবে। উইলিয়ামকে বলা হয় যে সে তার প্রতি ওভারে 15 থেকে বেশি রান দেবে, আর সাউথ আফ্রিকান টিম 270 থেকে কম রান করবে। এই ডিলটি তারা 3 জন অ্যাকসেপ্ট করে, বাট ম্যাচ খেলার দরুন তারা এই পুরো ঘটনাটা ভুলে যায়। যখন তাদের মাথায় ডিলের কথা মনে পড়ে তারা তাদের ক্যাপ্টেনের সাথে কথা বলে এবং ক্যাপ্টেন কনজে ডিসাইড করে যে সে তার উইকেট অনেক সস্তায় দিয়ে দেবে। ঠিক তেমনটাই হয়, কিন্তু সাউথ আফ্রিকা অলরেডি 320 রান করে ফেলেছে। তারা এই ডিলটা পূরণ করতে পারে না। এই ডিলের জন্য তাদের $15,000 দেওয়ার কথা ছিল। এই সবটা রিভিল হওয়ার পরে কনজেকে সাউথ আফ্রিকান টিম থেকে ব্যান করে দেওয়া হয়, কিন্তু হার্সেল গ্রিভস আর হ্যান্ডি উইলিয়াম বেঁচে গেছিল। কিন্তু এই প্লেয়াররা ধরা পড়লো কিভাবে? 17 এপ্রিল 2000 সন দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চের কাছে একটি কল রেকর্ডিং আসে, যেখানে সন্দীপ চাওলা, একজন বুকি, এবং হ্যানজি কনজনের সাথে বলা এই পুরো ঘটনার কথোপকথন রেকর্ডিং ছিল। দিল্লি পুলিশ জানায় যে এই কল রেকর্ডিং গুলোতে বেশিরভাগ কথা হতো যে কোন কোন প্লেয়ার খেলবে, কে টস জিতবে এবং কোন কোন প্লেয়ার কত রান করবে, যেন পুরো ম্যাচটাই স্ক্রিপ্টেড। এই পুরো ঘটনাটা দিল্লি পুলিশ পুরো সিরিজের মাঝখানেই জানতে পারে, কিন্তু তারা এই ঘটনাগুলো রিভিল করেনি, কারণ তখন সিরিজটাকে মাঝখানেই বন্ধ করতে হতো। কিন্তু এই কারণে দিল্লি পুলিশের একটি লস হয় যে সন্দীপ চাওলা অলরেডি লন্ডন চলে গেছিল। কিছুদিন পর কনজে নিজের থেকেই বুকিদের সাথে হওয়া পুরো কন্ট্যাক্ট রিভিল করে দেয়। এর থেকে জানা যায় যে তিনি এই টাকা 1996 থেকেই পাচ্ছিলেন। কনজে এমনও জানায় যে মোহাম্মদ আজহারউদ্দিনই MK গুপ্তা নামে এক বুকির সাথে তার সাক্ষাৎ করায়, আর এখান থেকে কনজের জন্য বাকি রাস্তাটা ইজি হয়। এরপর কনজেকে পার্মানেন্টলি ব্যান এবং বাকি দুজনকে 6 মাসের জন্য ব্যান করা হয়। আর অ্যাজ এ ইন্ডিয়ান এই বিষয়টা ভাবাটাও ভয়ঙ্কর যে ইন্ডিয়ান ক্যাপ্টেন আজহারউদ্দিনও এই ম্যাচ ফিক্সিং এ ইনভলভ ছিল। আজহারউদ্দিনের সাথে এই ঘটনায় আরো কিছু নাম যুক্ত ছিল, অজয় শর্মা, মনোজ প্রভাকর এবং ডক্টর MK গুপ্তা। তদন্ত চলাকালীন এমনটাও শোনা যায় যে অজয় জাদেজাও এই ঘটনার মধ্যে যুক্ত ছিলেন, কিন্তু তিনি এই ঘটনাটাকে পুরোটাই অস্বীকার করে দেন। At no time in my career have I been involved in match fixing.
অজয় শর্মা যে এম কে গুপ্তার সাথে মোহাম্মদ আজহার উদ্দিনকে সাক্ষাৎ করেছিল এবং সাথে আজহার উদ্দিন দুজনকেই লাইফ টাইমের জন্য ব্যান করে দেওয়া হয়। এই পুরো কেসটা সিবিআই কে ট্রান্সফার করা হয়। এম কে গুপ্তা প্রথমে মুখ খুলতে চাইছিলেন না, কিন্তু একটু প্রেশার দেওয়া হলে তিনি মুখ খোলেন। আপনারা যদি জানতে চান যে তারা এই পুরো ঘটনাটা কিভাবে কন্ট্রোল করতো, তাহলে পার্ট 2 এর জন্য কমেন্ট করুন।